রাষ্ট্রপতির সঙ্গে ইসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ কখনো কারো কাছে মাথা নত করবে না, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। এবং জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চীন। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইসি প্রতিনিধি দলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রায় আধা ঘণ্টা সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনাররা বঙ্গভবন ত্যাগ করেন। বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আজ জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংসদে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে, এতে বাংলাদেশ যোগ দিলে কিভাবে লাভবান হবে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্যাক্টকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়। চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি সদস্য দেশগুলোর ইচ্ছার উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবল এবং সফল পররাষ্ট্রনীতির কারণে আজকে আমরা মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে ত্রয়োদশ জাতীয় সংসদের 3য় অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শোক প্রস্তাব উত্থাপনের পর চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এই শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এর আগে নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেয়া শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান। একই সঙ্গে দুর্যোগের এই সময়ে নেপালকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বেজিং ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়ার এখনই সুবর্ণ সুযোগ উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানে পাশে থাকবে চীন। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন চীন তাদের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সহায়তা করার চেষ্টা করছে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করবে। এছাড়া মংলা বন্দর, তিস্তা ব্যারেজ ও 3টি বস্তিতে বহুতল ভবন নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করবে। করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে
ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে। আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম, তিনি যুগান্তরের কবি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান নজরুলই ছিল মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়। যত বড়ই চেইন হোক, যত বড়ই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস, চালিকা শক্তি। ২৪-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। নজরুল দিয়েছে এক বড় শক্তি। সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দীর্ঘদিন ধরে অবহেলিত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, শিক্ষক চিকিৎসকদের নিয়মিত সম্মানী ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ যৌক্তিক দাবিগুলো সংসদে তুলে ধরা হবে। একই সঙ্গে ভবন সংকট ও কর্মস্থলের সীমাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসা সামগ্রী উপহার দেন জামায়াত আমির। সবকিছু দেখে মনে হচ্ছে বাংলাদেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান জাতির প্রয়োজনেই করা হয়েছিল, কিন্তু আজকে এই প্রতিষ্ঠানটা খুবই অবহেলিত। দাবি যেগুলো আপনারা বলেছেন, অসঙ্গত কোনো দাবি এখানে উত্থাপন করা হয়নি, সবগুলাই সঙ্গত দাবি। সংসদে যেহেতু সময়ের সীমাবদ্ধতা থাকে, আমি হয়তো যত পয়েন্ট আপনারা বলেছেন সব পয়েন্টে কথা বলতে পারবো না, কিন্তু বেসিক যে ৩-৪টা পয়েন্ট সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। রোগীদের একটাই হাহাকার দেখলাম যে আমরা ঔষধ পাই না। অবশ্যই এটা ঠিক যে সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতেও রোগীদের একই হাহাকার, কিন্তু একটু কম। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF সম্প্রসারণে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আজ জলিল টেক্সটাইল প্রাঙ্গণে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানিমুখী সমরাষ্ট্র শিল্প গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সংশ্লিষ্টরা জানান, BOF সম্প্রসারণের মাধ্যমে দেশীয়ভাবে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদন বাড়বে, কমবে বৈদেশিক নির্ভরতা। আমরা এই প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানিমুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই, যেটা আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা তো অবশ্যই আমরা পুরা করব, এটা থেকে অতিরিক্ত গুলো যা আছে সেগুলো আমরা বাইরে রপ্তানি করব। রংপুরের বহুল আলোচিত ৪ খুনের ঘটনায় এখনও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন বক্তব্যে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
আমরা এই 4 হত্যাকাণ্ডের ব্যাপারে শুরুতেই আমি যেটা বলেছি, আমি আর রিপিট করছি না। আমাদের দুঃখ, সমবেদনা এবং হত্যাকাণ্ডের রুট এবং কারণ উদ্ঘাটন করতে না পারায় সরকার এবং গোয়েন্দাদের ব্যর্থতার প্রসঙ্গে আমরা উদ্বেগটা প্রকাশ করলাম। আপাতত এর চেয়ে আমাদের বলবার মতো তথ্য আমাদের হাতে নেই। চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রুমনকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত ২১ আগস্ট অটোরিকশা সহ নিখোঁজ হন রুমন। তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অসীম, রফিকুল ও ওমর ফারুককে গ্রেফতার করা হয়। পরে তাদের ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। বুধবার রাতে পুঠিমারি বিলের আখক্ষেত থেকে রুমনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র, মোবাইল ফোন, স্যান্ডেল ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। পুটিমারি বিল থেকে, শিবগঞ্জ থানার পুটিমারি বিল থেকে গলিত পচা লাশ, রুমনের লাশ পুলিশ উদ্ধার করে এবং এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন সাংবাদিক ভাইরাও সেখানে উপস্থিত ছিলেন। লাশ সে এতই বিকৃত ছিল যে তার প্যান্ট, বেল্ট এবং তার ব্যবহৃত যে মোবাইল সেটাও তার পকেট ছিল। এটার মাধ্যমে এই রুমনের স্ত্রী লাশটাকে শনাক্ত করে যে এটাই তার স্বামীর মৃতদেহ। অপহৃত যে অটোরিকশা এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, একটি হাসুয়া, যেটা ছোট কান্তাই বলে আপনাদের স্থানীয় ভাষায়, এই কান্তাই সেটাও আমরা উদ্ধার করেছি এবং ভিকটিমের যে পরিহিত আলামত ছিল সেগুলো আমাদের হেফাজতে রয়েছে। তো এই ছিল একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং লোমহর্ষক একটি ঘটনা। মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে। সকালে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অভিযানে ভেজাল সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। দীর্ঘ বিরতির পর চলতি বছরের শেষ দিকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ এপিএল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অধীনে টি-20 এ টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে উন্মাদনা। দুবাইয়ে জমকালো আয়োজনে উন্মোচন করা হয়েছে এপিএল এর অফিসিয়াল ট্রফি। অনুষ্ঠানে এপিএল পরিচালনা কমিটির সদস্য, ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি ও অংশীজনদের উপস্থিতিতে দলগুলোর মালিকদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এবারের আসরে প্রাথমিকভাবে আকসেল ইউনাইটেড কাবুল, বাল্ক জোয়ানান ও কান্দাহার ওয়ারিয়র্স এই ৩ ফ্র্যাঞ্চাইজির নাম নিশ্চিত করা হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে কেলিয়ান এমবাপ্পের ঝলকে বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে হোসে মরিনিওর দল। ম্যাচের ৪০তম মিনিটে ফেদে ফালভের্দের দারুণ পাস থেকে নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে ৪ মিনিট পরই সুচিচের গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ। বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে রিয়াল। ৬০ মিনিটে বেলিংহ্যামের সঙ্গে বল দেয়া নেয়ার পর দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এরপর ৬৮ মিনিটে বেলিংহ্যামের তৈরি সুযোগ থেকে ব্যবধান বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। শেষ দিকে ভিনিসিয়াসের থ্রো বল ধরে ৮০ মিনিটে হ্যাট্রিক পূরণ করেন এমবাপ্পে। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতির সঙ্গে ইসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ।
বাংলাদেশ কখনো কারো কাছে মাথা নত করবে না, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। এবং জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চীন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।